আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা অচেনা ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। গ্রামে এত সুন্দর সুন্দর মেয়ে দেখে আনন্দে আত্মহারা হয় রাতুল। এক এক করে সকল মেয়েকে আই লাভ ইউ বলা শেষ তার। সবাইকে এক কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে গিয়েছে রাতুলের, তাই সে ভেবেছে যে মেয়েগুলো বাকি আছে তাদেরকে ফুল নিবেদন করবেন। ফুল খুঁজতে খুঁজতে মারিয়ার সামনে দাঁড়ায়। তার পাশে ইয়ামিন দাঁড়িয়ে আছে। রাতুলকে দেখে ইয়ামিন মারিয়ার সাথে আরেকটু চিপকে দাঁড়ায়। মারিয়া রাতুলের ভাবার্ত মুখের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, কি হয়েছে ভাইয়া, কি ভাবছেন? রাতুল বলল, ভাবছি তোমার মাথা থেকে কিছু ফুল নিব। রাতুলের কথা শুনে মারিয়া হাত উঁচিয়ে কপাল ধরে। রাতুল তার হাত অপেক্ষা করে টান দেয়, চুল সহ চলে আসে। মারিয়া ব্যথায় নাক মুখ কুচকে ফেলে পাশে দাঁড়িয়ে থাকে ইয়ামিন। কিছু বলতে পারেনি, সলসল চোখে তাকিয়ে আছে। রাতুলের হাতে পাপড়ে ঝরা ফুলগুলো নিয়ে বিশ্বজয় হাসি দেয়। বড় বড় পা ফেলে নাচতে নাচতে চলে যায়। সামনে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফুল নিবেদন করবে এই আশায়। মারিয়া দাঁত কটমট করে তাকিয়ে আছে ইয়ামিনের দিকে। ইয়ামিন অপরাধী নেই, চোখ নিচ করে নামিয়ে রেখেছে। মারিয়া মাথায় হাত বোলাতে বোলাতে দাঁত চিবিয়ে বলে, হতচ্ছাড়া, কিছুই বলতে পারে না। আনায়ের দিকে তো তাকাতেই পারে না, আর আমাকে জ্বালিয়ে মারছে। আপনি কিছু বলেন না বলেই এমন করে। ইয়ামিন ঠোঁট বাঁকিয়ে হাসে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু, দরকার পড়লে তার সাথে মিশবে না, তাও রাতুলকে কিছু বলবে না। তার জীবন এই 4টা মানুষ, তারা 5জন একটা পরিবার, আর সেখানে ঢাল হলো আবরার। ইয়ামিনকে ভাবতে দেখে মারিয়া কটমট করে তাকিয়ে মধু চিৎকার করে, মেরুদণ্ডহীন পুরুষ। ইয়ামিন কিছু না বলে চুপচাপ তার পাশ থেকে সরে আসে। ইয়ামিনের এইভাবে চলে যাওয়া দেখে মারিয়া ভেবাচাকা খেয়ে যায়। পিছন থেকে আহত চোখে তাকিয়ে আছে। ইয়ামিন বড় বড় পা ফেলে রাতুলের পাশে দাঁড়ায়। সকল কিছু চলে যাক, বন্ধু সবার আগে, পরে অন্য কিছু। রাতুল ইয়ামিনকে দেখে ভুক কুচকে তাকায়। তোদেরকে তো শান্তি দিয়ে আসছি, জ্বালাবো না আর আজ, যা মন খুলে কথা বল। ইয়ামিন রাতুলের কথা ঘুরিয়ে অন্য কথায়, কি করছিস তুই, আমাকে নে, এরকম ভদ্র সভ্য জীবন আর ভাল লাগে না। দুই বন্ধু মিলে শুরু করে দেয় মেয়েদের প্রেম নিবেদন। এই যেন প্রেম আদান প্রদানের উৎসব শুরু হয়েছে তাদের মধ্যে। হলুদ শেষ হয় রাত 10টায়। গ্রামের অনুষ্ঠান, গান বাজনা নিষেধ, তাই কোনো আওয়াজ হয়নি। আনায়াকে নিয়ে রুমে চলে গিয়েছে সবাই। আবরার আর বাকিরা বাহিরে হবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আবরার আরেকবার আনায়ার সাথে দেখা করবে, সে উদ্দেশ্য তার রুমে পা পাড়ায়। বড় ঘরের ছাদের উপরে এগিয়ে যায় আবরার। ইয়ামিন আর রাতুলকে ইশারা করে আনায়াকে নিয়ে উপরে আসতে। দুইজন কিছু সময় কথা বলে আবরার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আনায়া ছাদের কোণে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখা। আবরার একবার সেদিকে তাকিয়ে গাড়িতে বসে। শুক্রবার দিন, সকাল 8টা। আবরার আজ খুবও ভোরে উঠে পড়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে তৈরি হচ্ছে। আবরারকে রাতুল আর ইয়ামিন তৈরি করছে। সুহান অমিকে খুব মিস করছে তারা। আবরার অবশ্যই আসতে বলেছে, কিন্তু তারা কাজ রেখে আসতে পারছে না। শুভ্র রঙের শেরওয়ানিটা গায়ে জড়িয়েছে সবে। ঠিক তখনই কল বেজে ওঠে। আবরার ভুক কুচকে তাকায়। আমেনা বেগমের কল। কিছুটা অবাক হয়, আর সময় নিয়ে কলটা ধরে আবরার। গলা খাকিয়ে দিয়ে কিছু বলতে যাবে, তার আগে আমেনা বেগম হরকর করে বলতে শুরু করে দিয়েছেন, কাল রাত থেকে আনায়াকে আর পাওয়া যাচ্ছে না। তুমি সাথে দেখা করার পর থেকে রুমে ফিরেনি। সারা রাত খুঁজেও কোনো হদিশ মিলছে না, তাই নিরুপায় হয়ে তোমাকে বলা। আবরার দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, সবাই বলে আলাপ জুড়ে দিয়েছেন। রাতে পাইনি, জানাতে প্রয়োজন বোধ করেননি। আমার পাখিটা চুল পরিমাণ কিছু হলে একটা পিস পিস করবো বলে দিলাম। আবরার রাগে হাতে মোবাইল খানা ফিক্কে মারে। দাঁতে দাঁত চেপে ধরেছে। রাতুল আর ইয়ামিন অবাক চোখে তাকিয়ে আছে। রাতুল মুখের কোণে হাত রেখে বলে বসে, কি হয়েছে আব্বা? তোর আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন কোণে শীত, গ্রামের শীতটা যেন একটু বেশি। তার উপরে হাওরের বাতাস। এই বাতাস গরমকালে মনকে শান্ত করলেও এখন এই মন মাতানো বাতাসটা সেই চিরতিতায় থেকে তিতা মনে হচ্ছে। বিকাল 5টা, শীতকালের 5টা মানে সন্ধ্যা ছুঁই ছুঁই। আবরার বসে আছে আমেনা বেগমের সামনে, চোখে মুখে হিংস্রতা। এই কনকনে শীতে আর হাওরের বাতাসের মধ্যে আবরারের কপালে ঘাম চিকচিক করছে। ফর্সার মুখশ্রী লাল বরণ ধারণ করেছে, চক্ষু দুইটা রক্তাক্ত। আমেনা বেগমকে চোয়ালের সাথে বেঁধে রেখেছে। ভদ্র মহিলা অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেখেছেন, দৃষ্টি মাটির দিকে স্থির। মেয়ে দুটোকে রাতুল আর ইয়ামিনা আটকে রেখেছেন। আবরার দাঁতে দাঁত চেপে ধরেছে। এই শুনশান নীরবতার মাঝে আবরারের দাঁতের কটমট আওয়াজ ভয়ঙ্কর করে তোলে পরিবেশটা। পারছে না আমেনা বেগমকে চিবিয়ে খেতে। আয়শা বেগমকেও বসা থেকে সরিয়ে দিয়েছেন। আবরার দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছাড়ে, আমাকে কি ব্যাককল মনে হয়? আপনি যা বলবেন তাই বিশ্বাস করে নেব? আপনার কপাল ভালো, আপনি আমার শাশুড়ি, শ্বশুর না। আমি সোয়াত আবরার চৌধুরী। যতক্ষণ পর্যন্ত না আমার পাখিকে খুঁজে পাচ্ছে আপনার শান্তি নেই। এইভাবে বসে থাকবেন, নাড়াচাড়া নেও, খাওয়া সব বাদ। আমেনা বেগমের মুখে কোনো শব্দ নেই। লজ্জার অপমানে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ছে। আগের ভুলের জন্য এখন বিশ্বাস করতে পারছে না কেউ। আবরার কথাগুলো বলে উঠে আসে। পিছন থেকে গম্ভীর কণ্ঠে রাতুলের উদ্দেশ্য বলি ছাড়ে, মুখ বেঁধে দরজার তালা মেরে দেয়। আবরারে বলতে দেরি, রাতুলের লাফিয়ে আমেনা বেগমের সামনে যেতে দেরি হয়নি। 32 বাড়ি বের করে রুমে প্রবেশ করে মুখে কাপড় দিতে দিতে আওড়ায়, আহা আমার বন্ধু শোকের নারী, অভিনয়ের জন্য বন্ধু শাশুড়ি সারা রে। আমেনা বেগমের কথাগুলো কর্ণপাত হয়নি। তিনি এক ধ্যান নিচের দিকে তাকিয়ে আছে। রাতুল ঝড়ের গতিতে কাজ শেষ করে বের হয়। পরবর্তী মিশনের আশায় আবরার আর রাতুল বের হয়ে আসে। গাড়িতে উঠে। আনায়াকে কে নিতে পারে? আবরার গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর ভাবছে, ক্রোধের মধ্যে কেউ তার পার্সোনাল লাইফ নিয়ে।
অবগত না থাকলেও এরকম কাজ করতে পারে না। কার বুকের সাহসে তো কিছু সময় ধরে ভেবে যাচ্ছে। রাতুল আবরারে ভাবার তো মুখের দিকে তাকিয়ে রয় কিছু সময়। কিছু পেয়েছি সাব্বা? আবরার সামনের দিকে দৃষ্টি স্থির রেখে মাথা নাড়ায়, যার অর্থ সে পায়নি। রাতুল এমন উত্তরে চরম বিরক্ত হয়, কপাল কুঁচকে ফেলে। তোকে মাফিয়া জগৎ থেকে লাথি মেরে বের করে দেওয়া দরকার। হে রে আব্বা, তুই তো এই বুদ্ধি নিয়ে আমাদের মাথায় ঢাল হয়ে দাঁড়িয়েছিস। আবরার কটমট করতে করতে গাড়ি ব্রেক কষে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মুখটা বন্ধ রাখ, নয়তো গাড়ি থেকে ইন্নানিল্লা হয়ে যাবি। রাতুল মুখ থুবড়ে পড়েছে, বিরক্ত, সে মহাবিরক্ত আবরারের প্রতি। আচ্ছা আব্বা, আম্মা যদি খারাপ কিছু হয়? রাতুলের এমন প্রশ্ন যথেষ্ট ছিল আবরারকে পাগল করতে। গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, পাগলের মতো গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে। রাতুলের কথাটা বারবার আবরার কানে বাজছে খালি। বাহির থেকে আসা ঠান্ডা বাতাসেও ঘামছে আবরার। সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে তো সব ধ্বংস করে দিব, সে ফিরে আসবে না তার পাখি। তার শার্টখানা ঘামে ভিজে জবজব হয়ে গিয়েছে। আমার পাখি শুইলে চুলের আঁচ পড়লে এক একটাকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। আমার ভালো মানুষকে দেখেছে, এখন সম্পূর্ণরূপে দেখবে। আবরারের কথায় রাতুল মুচকি হাসে। রাতুল খুব ভালো করে বুঝতে পারছে, আবরার বুঝতে পেরেছে সেই অজ্ঞাত ব্যক্তিকে খুঁজে যাচ্ছে সে। রাত 10টা, আবরারের গাড়ি থামে উত্তরা দিয়া বাড়িতে, তাদের বাগান বাড়ি। বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করে সে। ওখানে সোহান ও ইয়ামিন উপস্থিত, চেয়ারের সাথে বেঁধে রেখেছিল তিনজনকে। আবরার ধীয় পায়ে লালার দিকে এগিয়ে আসে, হালকা ঝুঁকে তাকায়। আবরারে এরকম তাকানো দেখে ভয় কুঁকড়ে যায়, কিন্তু মুখের কোণের মধ্যে হাসি রেখে আবরার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখ লারা, তোকে মারতে আমার খারাপ লাগবে। যাই হোক, তোর সাথে আমার রক্তের সম্পর্ক, তাই ভালো করে বলছি, বল আমার পাখি কই? পাশ থেকে মেলিসা জুড়ে হেসে ওঠে, মুখ দিয়ে চু শব্দ করে। আবরার সেদিকে একবার তাকিয়ে রাতুলকে তাকিয়ে মুচকে হেসে বলে ওঠে, মেলিসা সোনাকে থেরাপি দে, শালি সৌবই কুকুর কি করছে। আবরারের কথায় সালমান লজ্জায় মাথা নুয়ে ফেলে, যাই হোক জামাই তো। রাতুল আবরারের কথায় হাত মালিশ করে এগিয়ে যায়। এক পা পিছনে নিয়ে এক পা সামনে নিয়ে ঝুঁকে দাঁড়ায়। কয়েকবার হাত ঘষে হাতের চুমু দিয়ে বলে, বিসমিল্লাহ রহমানির রহিম। ঠাস করে 2 গালে পরপর 2টা থাপ্পড় দিয়ে যাচ্ছে রাতুল। প্রায় 10 মিনিট 32টা থাপ্পড় দিতে ক্লান্ত হয়। মেলিসা থাপ্পড়ের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে, গাল 2টা লাল হয়ে ফুলে উঠেছে। সালমান সেই দিকে কাতর চোখে তাকিয়ে আছে। আবরার তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, এগুলোর শরীর থেকে চামড়া তুলে লবণ আর মরিচ লাগিয়ে দেও মি। আবরার ঠান্ডা কণ্ঠে ভয়ানক কথা শুনে কেঁদে ফেলে লারা। হাজারবার আকুতি মিনতি করছে, সে কিছু জানে না। সালমান ভয়ে কুকড়ে আছে, তার মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না, কথা যেন গলায় আটকে আছে। কপাল বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে এসবের ভেতর না থাকলেও মেলিসা এসবে সব জানে। ভয়ে কয়েকবার ঢোক গিলে আবরার তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সালমানের দিকে। সে জানে এসব কার কাজ, তারপর সে এগুলো অত্যাচার করবে, তার খুব ভালো লাগছে। তাদের ভয় মিশ্রিত মুখে চাহনি আবরারকে তৃপ্তি দিচ্ছে। তাদের কারণে তার পাখিকে কম কষ্ট পেতে হয়নি, ওসবের কাছে এগুলো কিছুই না। সালমান কিছু বলতে যাবে, তার আগে আবরার কল আশায় বের হয়ে আসে। আবরার কল রিসিভ করে কানে ধরতেই চোখ 2টা বের হয়ে যাওয়ার উপক্রম। মার্কো, তুমি ওই শালিকে চামড়া তুলে মরিচ আর লবণ লাগিয়ে দাও, আর পাখিকে আমার বেডরুমে রেখে এসো। তোমাকে কিছু বলে উত্তর দিবে না, তাকে বোঝাবে তুমি কথা বলতে পারো না, ঠিক আছে? আবরার কথা শেষ করে বাড়িতে চলে যায়। বাড়ির পরিস্থিতিটা দেখতে ইচ্ছে হলো তার। ঘুটঘুটে অন্ধকার রুম, আশেপাশে মানুষে হাড় জড়িয়ে ছিটিয়ে আছে। আনায় ভয় কুকড়ে এক পাশে জড়োসড়ো হয়ে বসে আছে। শরীরে হলুদ শাড়িটা খামচে ধরেছে। পাশ রুম থেকে কুকুরের ডাক ভেসে আসছে, সেই ডাকে পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর করে তুলছে। আনা 2 হাঁটু মুখ গুজে বসে আছে। আশেপাশে ভেসে আসা মেয়েদের ফিসফিসি শুনে মুখ তুলে তাকায়, আশপাশ ভালো করে লক্ষ্য করে। এইটা একটা পাতালের ঘর। আনায়ার আশা ছেড়ে দাঁড়িয়ে যায়। রুমে কারো প্রবেশের শব্দ শুনে ঘুরে তাকায় আনায়া। আফসা আলোয় লোকটা অস্পষ্ট দেখায়, পুরুষের ছায়া পড়তে আনায় ভয়ে শুকনো ঢুক গিলে। প্লিজ আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আনায়ার কথা লোকটা কর্ণপাত করেনি, হাতের ইশারায় বের হতে বলে। আনায় অবাক চোখে তাকিয়ে আছে। দৃঢ় পায়ে রুম থেকে বের হয়ে আসে। আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করছে। কয়েকটা রুমের মেয়েদের বন্দি করে রেখেছে। আরেক পাশে কয়েকটা হিংস্র কুকুর। অন্ধকার কোটরিতে কয়েকবার মশাল জ্বলছে। আনায় বুঝতে বাকি নেই এসবের মানে। ভয়ে ভয়ে লোকটার পিছনে পিছনে যাচ্ছে। তাকে পাচার করে দিবে না তো আবার? তার ভাবনার মাঝে লোকটা তাকে বাসায় নিয়ে আসে। বিশাল বেডরুমে দিয়ে লোকটা চলে যায়। আনায় আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করছে। চোখ যায় 2টো টাঙানো ছবির দিকে। চরম পর্যায়ে অবাক হয়। আবরার? এটা আবরারের রুম? এসব কাজের সাথে উনি জড়িত? ধূসর রঙের ডুপ্লেক্স বাড়িতে বসে আছে আনায়া। হাতে একটি ছবির অ্যালবাম, ছলছল চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে। ছবিখানায় হাত বুলিয়ে বুকের সাথে আঁকড়ে ধরে। মুহূর্তে চোখ খুবে চিকন কোনায় পানি গড়িয়ে পড়ে। বাম হাতের উল্টো পাশ দিয়ে পানিটুকু মুছে মৃত হেসে ওঠে। এতদিন একটু একটু করে গড়ে ওঠা মনের ভেতর রঙিন ফানুস মুহূর্তে উড়ে গিয়েছে। আনায়া ছবিটার চোখের সামনে ধরে হেসে ওঠে বিষাদের হাসি। আপনি বললে আমার জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। ধোকা। আমি কেন প্রতিবার ঠকে যাই বলতে পারবেন আবরার? ঠোঁটের কোণে বিষাদের হাসি ঝুলিয়ে রেখেছে। কণ্ঠ ভেজা, এই ভেজা কণ্ঠে তার সকল জমিয়ে রাখা অভিমান, অভিযোগ, ঘৃণার উপরে পড়ছে। আনায়া আবরারের মুখে হাত বোলায়, চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। চোখ 2টা বন্ধ করতে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ে আবরারের মুখে। আনায়া ভাঙা কণ্ঠে আওড়ায়, আপনি আমার এতই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, যার জন্য আপনার ব্যবসায় ইনভেস্ট করেছেন আমাকে? আমি ছাড়া আপনার সব কিছুই তো অসম্পূর্ণ।
কিছুক্ষণ চুপ করে থাকে, মাথা মৃদু ঘুরছে। বিছানায় এক পাশে মাথা নিচু করে কুটুসুটি মেরে বসে পড়ে। পাশে আবরারের ছবিখানা, 2 হাঁটু ভাঁজে মাথাখানা গুজে রেখেছে। তার ডান পাশে ঘাড় ঘুরিয়ে আবরারের ছবির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আনমনে হেসে উঠে তাচ্ছিল্যর হাসি, ভাঙা কণ্ঠস্বর। জন্ম হলো স্বার্থের জন্য, বিয়ে হলো স্বার্থের জন্য, কিছুদিন নামমাত্র সংসার হলো স্বার্থের জন্য। সংসার করাটা আটকে যায় আনায়ার, পরপর কয়েকবার সংসার কণ্ঠটা আওড়ায়। সংসার, আহা, এটাকে সংসার বলে না, বলে শারীরিক চাহিদা। মাথাটা নিচে করে পেটে হাত রাখা মুহূর্তেই সব কান্না হানা দেয়। হিসকে ওঠা কণ্ঠে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, আপনার এই চাহিদার ফল এখানে। আর আমার ভালোবাসার প্রতীক গতকালই জানতে পেরেছে, ভেবেছে সারপ্রাইজ দিবে আবরারকে, তাই আর বলা হয়নি। কিন্তু তার আগে যে তার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা সে জানতো না। নিয়তই তাকে বারবার নিষ্ঠুর পরিস্থিতিতে ফেলে। কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়, শরীরে বিন্দু পরিমাণ জোর নেই, পা দুটো মৃদু কাঁপছে। কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়, আবরারের ছবিটা জায়গা মতো রেখে দেয়। আরেকবার চোখ বোলায় ছবিতে। সরল হওয়া ভালো, কিন্তু এতটাও না। যতটা সরল হলে মানুষে বলে দাম দেয় না। জানেন আবরার, আমি না মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। আর এই বিশ্বাসের ফল হিসেবে আছে এই জায়গায়। আর কিছু বলতে পারিনি, কান্নায় গলা আটকে আসছে। এইখান থেকে পালাতে হবে যে করেই হোক। কান্নার ফলে চোখ দুইটা ফুলে উঠেছে এতক্ষণ আবরারের ছবি দেখে। আর এই বাসাটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারেনি আনায়া। ডুপ্লেক্স ফ্ল্যাট, বাসার ভেতরে রূপ ধূসর রঙের। বাসার প্রত্যেকটা দরজা শক্ত ধাঁচের লোহার তৈরি, কোনো কিছু দিয়ে আঘাত করলে ভাঙা তো যাবে না, এই পরিবর্তে প্রচন্ড পরিমাণে শব্দ হবে। ছোট ছোট পায়ে নিচে আসে, বাড়িটা ঘুরে দেখা হয়নি। আসছে পর থেকে আবরারের ছবির উপর সকল রাগ ঝেড়েছে, তাই বাসাটা দেখতে পারেনি। আনায়া দৃঢ় পায়ে সিঁড়ি বেয়ে পালানো রাস্তা খুঁজে যাচ্ছে। এই বাসা থেকে পালানো এত সহজ হবে না, সবকিছু শক্ত ধাতুর তৈরি। জানালা কাজ পর্যন্ত ভাঙা সম্ভব না। আনায়া ওয়াশরুমের দিকে এগোতে ছোট জানালার আশায়, সেখান থেকেও হতাশ হয়ে ফিরে মলিন মুখে ড্রয়িং রুমে সোফায় বসে। কি করে পালাবে সেই চিন্তায় বিভোর। বাহির থেকে আসা কলিং বেলের আওয়াজে উঠে দাঁড়ায়। পাশ থেকে লোহার তৈরি ভারী ফুলের টপ হাতে নেয়। 2 হাতে নেওয়া কষ্টকর, তাও কোনো মতে ধরে রেখেছে। যে আসবে তাকে এটা দিয়ে বসাবে। দরজা খুলে সাইডে দাঁড়ায়। মার্কো হাত বাড়িয়ে দরজা স্পর্শ করতেই জোরে সুরে বাড়ি বসাবে হাতে। শক্তপোক্ত হাতে হঠাৎ এরকম আক্রমণ হয়, মার্কো কিছুটা বিচলিত হয়। কিন্তু মুখের অবস্থা আগের মতো গম্ভীর। মার্কোকে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। হয়তো এখন তাকে কিছু করবে না এমন ভেবেছে আনায়া। তার ভাবনা সেট ঘটিয়ে মার্কো খাবার ইশারা করে। ছোটো করে একটা দীর্ঘশ্বাস ফেলে, যাক বাবা, কিছু বলেনি। এর সাথে সম্পর্ক ভালো করে পালাতে হবে, নয়তো পালানো মুশকিল। মনে মনে কথাগুলো আউড়িয়ে কাঁদো কাঁদো করে ফেলে মুখটা। মার্কো ধ্যাত সম্পূর্ণ ফোনের দিকে স্থির। আবরারের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো আপনার ছোট বোনের মতো, এরকম করবেন না আমার সাথে। ফোন থেকে চোখ তুলে তাকায় মার্কো। এতক্ষণ না দেখলেও এখন ভালো করে লক্ষ্য করে। গায়ে হলুদে সাজা এখনো শরীরে বিদ্যমান। এতটাও ফর্সা না, মায়া ভরা মুখটা। মার্কো দৃষ্টি সরিয়ে নেয়, আবরার জানতে পারলে কিয়ামত হয়ে যাবে। আনায়ার বোকা বোকা কথায় মুচকি হেসে ওঠে মার্কো। ইশারা করে খাবার খেয়ে তৈরি হয়ে নিচে এখান থেকে বের করবে। মার্কোর কথা কেন জানি আনায়ার বিশ্বাস হয়েছে। মার্কো চলে যায়। এইবার বাহির থেকে তালা ঝুলিয়ে দেয়। মাথাটা ঝিমঝিম করছে আনায়ার। ড্রয়িং রুম থেকে শরীরটা টেনে হিসড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। চোখে মুখে পানি দিয়ে আনায়া নিজের প্রতিধ্বনি দেখে। গলার নিচে কালচের দাগগুলোতে চোখ যায়, কাপা কাপা হাতের দাগগুলোতে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে সকল কান্না হানা দেয়। আবরারের সাথে কাটানো সকল মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে। 4 মাস সংসার করেছি, সংসার না হোক একসাথে থেকেছি। মানুষ একটা কুকুর পাললে সেটার প্রতি মায়া হয়। আমি কি কুকুর থেকে নিকৃষ্ট? ফ্লোরে বসে পড়ে চোখের পানিটুকু মুছে নিয়ে কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে সুস্থ থাকাটা খুব জরুরি। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, ছিল না কখনোই। কিন্তু এখন আমার নিজের আপন কেউ আসতে চলেছে। আমার জীবন দিয়ে হলেও তাকে পৃথিবীর আলো দেখাবো। কথাগুলো আওড়াতে আওড়াতে বের হয়ে আসে। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বসে আছে আবরার, ঠোঁটের কোণে মুচকি হাসি। মার্কোর সাথে আনায়ার কথোপকথনগুলো দেখেছে, বেডরুমে ওয়াশরুম থেকে ঘটনাগুলো পর্যবেক্ষণ করেনি। আনায়ার মুখের দিকে দৃষ্টি, ক্লান্ত চেহারা, ঠোঁটে ঠোঁট কুমড়ে ধরে মৃদু সুরে বলি ছাড়ে, আহা আমার বোকা ফুলই রয়ে গেল। যতই পালানোর চেষ্টা করো না কেন, আবরারের হাত থেকে এ জন্ম তুমি মুক্তি মিলবে না তোমার। পরের জন্ম চেষ্টা করে দেখতে পারো। তার কথার মাঝে রুমে প্রবেশ করে রাতুল। নাচতে নাচতে হাতে 5টা টিকিট, আর কাল সকালে রওনা দিবে। ইয়ামিনের মুখে দুষ্টু হাসি। টিকিটগুলো আবরারের দিকে নিক্ষেপ করে। আমরাই একমাত্র সন্তান যে কিনা বাবা মায়ের বিয়ে খাবো। ইয়ামিনের কথায় আবরার চোখ তুলে তাকায়, মুখে চু শব্দ করে উঠে দাঁড়ায়। রাতুল কিছু বলতে চেয়েও পারেনি। আবরার হন হন করে রুম থেকে বের হয়ে আসে। গত 2 দিন যাবত ইয়ামিনের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না মারিয়া। কল টেক্সের কোনো রিপ্লাই নাই। ফোন দিলে অফ, সামনাসামনি থাকলে মারিয়া এগিয়ে চলে। এই চিন্তায় অস্থির হয়ে আছে। সারাদিন লেপটে থাকা মানুষটার হঠাৎ করে এভাবে ইগনোর করাটা ঠিক হজম করতে পারেনি মারিয়া। চোখ দুইটা ছলছল করছে। কি এমন বলেছে যে সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? মারিয়া কাপা কাপা হাতে ফোন দেয় আমিনার উদ্দেশ্য। পরপর কয়েকবার রিং হতে রিসিভ করে। কয়েক সেকেন্ড পর চুপ থাকে। রাতুলের কণ্ঠ পেয়ে কেটে দেয়। কোরিয়ার সময় রাত 10টা বেজে 15 মিনিট। সন্ধ্যা, হালকা বৃষ্টি হয়, বাতাসটা বেশি ভারী লাগছে।
মৃদু বাতাসে কাঁপিয়ে তুলছে শীত। এই আবহাওয়ায় সন্ধ্যায় সন্ধ্যায় সকলে ঘরে ফিরেছে। জনশূন্যতায় শহরটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সাউথ কোরিয়ার ইউকিপিডিয়া শহরে ধূসর রঙের ডুপ্লেক্স বাড়িতে বসে আছে আনায়া। মাঝে একটা দিন চলে গিয়েছে। একদিন বহুবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরপর কয়েকবার জানালা আঘাত করে ব্যর্থ হয়ে ফিরেছে। ক্লান্ত শরীর নিয়ে ফ্লোরে বসেছে। সারাদিন এই জানালার পিছনে সময় ব্যয় করেছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। রাত 11টা ছুঁই ছুঁই দরজায় টোকা পড়েছে। ক্লান্ত শরীর ফ্লোর থেকে টেনে তুলে মৃদু পায়ে এগিয়ে যায়। এখন আর পালানোর মতো শক্তি শরীরে নেই। ভারী জিনিস দিয়ে দরজায় বাড়ি দেওয়ার ফলে শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। মৃদু পায়ে দরজার কাছে এগিয়ে যায়। মার্কো জুতার আওয়াজ ভেসে আসায় দরজার ওপাশ থেকে। মার্কো 3 বেলা খাবার ছাড়া আসে না এখানে। টুকটাক শরীর খুশ আর খাবার দিয়ে চলে যায়। এছাড়া বেশি কিছু বলে না, নম্র ভদ্র একদম। মার্কোর জুতার আওয়াজ পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ ভেবে আবার বেডের কাছে চলে আসে। কাপা কাপা হাতে ফল কাটার ছুরিটা হাতে নেয়, আর একটা হাতে আবরারের ছবি ফ্রেমটা। ছুরির স্পর্শ করতে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শুকনো ঢোক গিলে দৃঢ় পায়ে এগিয়ে যায় দরজার কাছে। কাপা কাপা হাতে দরজা স্পর্শ করে কয়েকবার শুকনো ঢোক গিলে দরজার লোক খুলে একপাশে দাঁড়ায়। মার্কো ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে খাবার প্যাক বাড়িয়ে দেয়। সজোরে বাড়ি বসায় মুখে। হাতে থাকা ছবির ফ্রেম শক্ত বাড়িতে মাথা ঝিনঝিন করে ওঠে মার্কোর। কিছু সময় ঝিম ধরে দাঁড়িয়ে থাকতেই ঘাড়ে ছুরির আঘাত টের পায়। আনায়া রুম থেকে বেরোতে নিলেই ঘপ করে ধরে হাতে থাবা বসায় মার্কো। চেঁচিয়ে উঠে আনায়া, যেতে দিন আমায়, আপনারা কি মানুষ? মার্কো এক হাতে ঘাড় চেপে ধরেছে, রক্ত বের হচ্ছে ঘাড় ছুঁয়ে। আর এক হাত দিয়ে আনায়াকে শক্ত করে ধরে রেখেছে। ঘাড়ের ক্ষতটা ভীষণ ব্যথা করতেই মার্কো নাক মুখ কুঁচকে রেখেছে। আবরারের ওয়াইফ না হলে অন্য কেউ হলে কপালে দুঃখ ছিল মেয়ের। নামের আগে আবরারের নামটা জড়িয়ে বেঁচে গিয়েছে। মার্কো কোনো জবাব না পেয়ে আনায়া তেতে উঠে। ধরে রাখা হাতে কামড় বসিয়ে দৌড় দিতেই শক্তপোক্ত কিছু ধরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কোমর হাত চেপে মৃদু আর্তনাদ করে ওঠে, মা গো আমার কোমর। চোখ দুইটা বন্ধ করে রেখেছে। লম্বা করে শ্বাস ফেলে পিট পিট করে সামনে তাকাতেই ব্যথা উদাও হয়ে যায়। সামনের ব্যক্তিকে দেখে ধুম করে দাঁড়িয়ে পড়ে আনায়া। আবরার এখন তো রক্ষে নেই, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আবরারের চোখের দিকে দৃষ্টি স্থির। আনার মন চাচ্ছে জড়িয়ে ধরতে। 3 দিন পর মানুষটার সাথে দেখা। এই 3 দিনের মনের ভেতর গড়ে তোলা অভিযোগ, অভিমান মুহূর্তে গলে পানি হয়ে গিয়েছে। মনে মনে আওড়ায়, না সব মিথ্যা, আমার সাথে এমন কেউ করতে পারে না উনি। সকল কিছু মিথ্যা। পর মুহূর্তে সকল কিছু ভেসে ওঠে চোখে। চোখ দুইটা শক্ত করে ফেলে আনায়া। শক্ত চোখে তাকিয়ে আছে আবরার। মার্কোকে ইশারা করতে চলে যায়। প্যান্টের পকেটে হাত দিয়ে আনায়ার মুখশ্রীতে তাকিয়ে আছে। 3 দিন মুখটা শুকিয়ে গিয়েছে, এখন হলুদের শাড়িটা গায়ে জড়ানো। আবরারে তাকানো দেখে আনায়ার শুকনো ঢোক গিলে কিছু বলতে যাবে তার আগেই রাতুল আর ইয়ামিন হাজির। আরে আম্মা যে আমাদের বাসায় কি করে আসলে গো? উড়ে উড়ে আবরারকে ফেলে রাতুল আর ইয়ামিন সামনে দাঁড়ায়। দেহ উদ্বিগ্ন হয়ে আছে। ইয়ামিন বলে ওঠে, ডানা ছাড়া আমাকে শিখাবে? আবরার ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকায় দুইটার দিকে। রাতুলের সাথে চোখোচোখি হতেই ভেক্সি কাটে। শর্ত বা কতদিন পর আম্মার সাথে দেখা হলো, গল্প গুজব করবো। আবরার নিজের পায়ে হাত দিতেই বেরিয়ে যায় দুইটা। রাতুল আর ইয়ামিন যেতেই ইয়ামিন ইশারা করে। আনায়া ঠায় দাঁড়িয়ে রয়। তার এমন তেরামো দেখে আবরার ঘাড় ধরে রুমের দিকে আসে। আবরারে এমন ব্যবহারে তেতে উঠে আনায়া, আপনার সমস্যা কি? ঘাড় ছাড়ুন। আবরার ঘাড় ঘুরিয়ে তাকাতে চুপসে যায়। কিছু বলার আর সাহস পাচ্ছে না, কিন্তু চেপেও রাখতে পারছে না। নিজের হাতে বেঁচে দেওয়ার জন্য এসেছে তাই না? আবরার দরজা লাগিয়ে এগিয়ে আসে। বাঁকা হেসে বলল, যেহেতু চিরদিনের জন্য বিদায় করব, তাই ভাবছি একটু রোমান্স করে নেই শেষবারের মতো। আবরারের কথায় আনায়া শুকনো ঢোক গিলে কপাল বেয়ে চিকন রেখা ঘাম গড়িয়ে পড়ে। আবরার আনায়ার মুখের অবস্থা দেখে মুখ বাঁকিয়ে হাসে। পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুল সরিয়ে জোরে কামড় বসাই। হঠাৎ আবরারের আক্রমণে আটকে ওঠে। মৃদু সুরে শব্দ করে ওঠে, গলা কাঁপছে, সাথে শরীরও কাঁপছে। তার মানে আমি যা ভাবছি তাই ঠিক? সি, মানুষ এত নিকৃষ্ট। আনায় ভাবার তো মুখ দেখে আবরার ঠোঁট কামড়ে ধরে পাজা কুলে তুলে নেয়। 3টা দিন না খাইয়ে রেখেছ, এতে শাস্তি কতটা ভয়ানক হতে পারে জানা আছে? আনায় কথা বলতে পারছে না। আবরার 2 রকম কথা ব্যবহার তার সব এলোমেলো লাগছে। শক্ত গলায় কথা বলতে পারছে না, গলাটা কাঁপছে। ছাড়ো না মাই। আনায়ের মৃদু সুরে কথা আবরার কান অব্দি পৌঁছায়নি। সে তার মতো খাটে ফিক্কা মারে। আনার চোখ দুইটা বড় বড় করে তাকায়। এইরকম করলে মিসকেস হয়ে যাবে। আবরার যে বেপরোয়া, না বলে সব শেষ। আবরার স্পর্শ করার আগে আনা নিজেকে গুটিয়ে নেয়। আমি একটা কথা বলবো। আবরার ভোকুসকে তাকায়। আবরার তাকানো দেখে ভয়ের স্রোতে গতিতে বেড়ে যাচ্ছে। ভয় মিশ্রিত অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি প্রেগনেন্ট। এসবের জন্য তো প্রস্তুত নয়। আনায়ার কথায় আবরার কিছু সময় চুপ থেকে যায়। খানিকটা পরে রসিকতা সুরে বলে ওঠে, রিপোর্ট টেস্ট করিনি। তাহলে বুঝলে কি করে? সব লক্ষণ আছে, মাথা ঘুরে বমি করেছে কয়েকবার। আনায়ার বোকার মতো কথা শুনে শব্দ করে হেসে ওঠে আবরার। আনায়া বোকার মতো তাকিয়ে আছে। হাসি কি বললাম, মনের কথা মনে রেখে দেয়। আবরার হাসি থামিয়ে আনায়ার গলায় মুখ গুজে দেয়। বাচ্চা জন্ম দেওয়ার মতো বয়স হয়েছে। সারাদিন তো উল্টাপাল্টা চিন্তায় বিভোর থাকো, বাচ্চা দিলে পালাতে পারবা না। আনায়া আর কথা বাড়ায়নি। আবরারের কথায় অর্থ খুব ভালো করে বুঝতে পারছে, তাই কথা না বাড়িয়ে আবরারের স্পর্শগুলো অনুভব করছে। 3 দিন পর একজন আরেকজনের এত নিকটে, এই সময়টাকে অন্য কিছু ভেবে নষ্ট করতে চায় না আনায়া। তাই আবরারের স্পর্শ সাড়া দিচ্ছে।
দুইজনের বিশেষ মুহূর্তে কান্না করে উঠে আনায়া ফুপিয়ে কাটছে। আবরার মাথা তুলে তাকায়, হঠাৎ করে এইভাবে কান্না করে উঠায় চমকে ওঠে। বেশি ব্যথা পেয়েছো? ব্যথা পাওয়ার কথা নয়। কি হয়েছে পাখি, ব্যথা পাচ্ছ বেশি? আবরারে এমন কথায় কান্না জুড়ে বেড়ে যায়, হেসকে উঠে সমান তালে। সমস্যা না বলে বুঝবো কি করে, থেমে যাব? আবরারের কথায় আনায়ার কান্নার জোর বেড়ে যায়, হেসকে উঠা কণ্ঠে অস্পষ্ট সুরে বলে ওঠে, 4 মাসে কি আপনি আমাকে একটু ভালোবাসেননি? আমার প্রতি আপনার কি একটু মায়া কাজ করে না, যে এরকম ভাবে পাচার করে দিতে চাচ্ছেন? ও পাখি, এসব কথা কাজ শেষ করে বলি। যত রেসপন্স ভালো করবা পাচারের দিন তত দূরে হবে। আবরারের লাল চোখের দিকে তাকাতে আর মুখের উপর কথা বলার সাহস পায়নি আনায়া। চোখ মুছে নেয়। বেসামাল আবরারকে স্পর্শগুলো অনুভব করছে। প্রিয়সী রেসপন্স পেয়ে আবরার আরো বেসামাল হয়ে উঠছে। ভোরের আগে আনা ক্লান্ত শরীর ধরে পড়ে আবরারের বুকের উপর। সকাল 9টা, সূর্যের সোনালি আলো মুখে পড়তে পিট পিট করে তাকায় আনায়া। আবরার পাশে নেই, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হতে গিয়ে বিপত্তি বাঁধে। পরবে কি? আবরারের একটি টি শার্ট আর আরেকটা ট্রাউজার নিয়ে হাঁটা দেয়। 15 মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়। টি শার্ট হাঁটুর সমান, ট্রাউজার কোমর, হাতে ধরে রেখেছে। আবরার খাবার নিয়ে রুমে ঢুকতে আনায়ার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট কামড়ে হাসছে। তোমাকে কাপড় দেয়নি মার্কো? আনায়া দুই পাশে মাথা নাড়ায়, যার অর্থ না। কারভার্টে জামা কাপড় রাখা আছে, খাবার খেয়ে তৈরি হয়ে নাও। আনায়া বলে, কোথায় যাবো আমরা? রিহান বলে, তোমাকে পাচার করতে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে এখন রেগুলার গল্প পাবেন। ধন্যবাদ।